বন্ধ ঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারহা। হুম, সে বাইরে যাবে না। ওই তো একটু আগেই জানালা দিয়ে উকি দিয়ে দেখেছে সেই সফেদ গাড়িটা। সে ফিরেছে। ইস, ফারহা কেন এত লজ্জা পাচ্ছে? হুম, লজ্জার কিছুই নেই। সফেদ শার্ট এবং তার সঙ্গে গাঢ় নীল রঙা জিন্স প্যান্ট। গাড়ি থেকে নেমেই ছাতাটা মেলে ধরে। টুপটুপ করে বৃষ্টি পড়ছে। ভেজা জুতো জোড়া আরো খানিকটা ভিজে গেল। পা বাড়িয়ে এগিয়ে চলল সামনে। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন রুবেনা শেখ। ছেলেকে দেখে ওনার হাসি রীতিমতো উপচে পড়ছে। আলগোছে এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে তাসফিন। মিস ইউ ডার্লিং, হেসে ফেলল রুবেনা শেখ। তৎক্ষণাৎই আগমন ঘটে রিজওয়ান শেখের। হুম, আমার বউকে ডার্লিং ডাকছো বিয়াদব ছেলে? সাহসা হেসে ফেলল তাসফিন। বাবাকে আলিঙ্গন করে খুবই সম্মানের সহিতে। তোমার বউ আমার কলিজা আব্বু, তাই কথাবার্তা সাবধানে বলবে। চক্ষুদয় সূচালো করে তাকালো। তুমি সাবধান, নিজের বউয়ের কাছে যাও। উফ আব্বু, চমৎকার হাসলো রিজওয়ান শেখ। এসো ভেতরে এসো। মিস্টার রিজওয়ান শেখ ফিলিং জেলাস? ছেলের কথায় টনক নড়ে ওঠে রিজওয়ান শেখের। চোখ পাকিয়ে তাকালেন তিনি। ওষ্ঠ বাঁকিয়ে হাসল তাসফিন। দুজনের কাণ্ড দেখে হু হু করে হেসে উঠলেন রুবেনা শেখ। রাইমা শেখ এগিয়ে এসে ছেলেকে আদরে জড়িয়ে নিলেন। তাসফিন মৃদু হেসে সবার সাথে ভাব বিনিময় করে রুমে চলে গেল। কেমন আছো চাচি? মলিন হাসেন রাইমা শেখ। মৃদু স্বরে বলেন, আমি ঠিক আছি তাসফিন, তুই কেমন আছিস? এই তো ভালো। চাচা কোথায়? ও তো একটু কাজে বেরিয়েছে। তাসফিন আর কিছুই বলল না। নীরব রাত, চারপাশ নিস্তব্ধ, যেন বাতাসও নিঃশব্দে বইছে। একাকী এক আগন্তুক ধীর পায়ে এগিয়ে যাচ্ছে অন্ধকার গোডাউনের দিকে। তার জুতোর ঠক ঠক শব্দ নীরবতা ভেঙে দেয়, প্রতিধ্বনি তোলে দেওয়ালের গায়ে। গোডাউনের বিশাল লোহার দরজার সামনে দাঁড়িয়ে মুহূর্তকাল থামে সে, যেন কিছুর অপেক্ষায়। তারপর দরজাটা ধীরে ধীরে ঠেলে ভেতরে প্রবেশ করে। অন্ধকারে মিশে থাকা নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ভেতরে আরেকজন আছে, ছায়ার গভীরে লুকিয়ে থাকা সেই অচেনা সত্তা। প্রতীক্ষা করছিল তার, নাকি সেও অজানা আতঙ্কে জমে আছে? লোকটি ভেতরে ঢুকতেই দরজার কপাট ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, যেন বাতাস ও নিঃশ্বাস আটকে রেখেছে। ঘরটা স্যাঁতসেঁতে, দেওয়ালের গায়ে ছোপ ছোপ দাগ। কোন ঘষে পড়ে থাকা কাঠের বাক্সগুলো কালের সাক্ষী হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। হঠাৎ কোথাও যেন একটা সামান্য নড়াচড়ার শব্দ হয়, শ্বাস টেনে নেওয়ার মতো ক্ষীণ অথচ স্পষ্ট। লোকটি থমকে দাঁড়ায়। কে? তার কণ্ঠস্বর গভীর কিন্তু শান্ত। অন্ধকারের ভেতর থেকে আরেকজন ধীরে ধীরে সামনে আসে। ম্লান আলোয় মুখটা স্পষ্ট হয়, চোখ দুটো সতর্ক, মুখের রেখাগুলো কঠোর। তুমি এসেছো? প্রশ্নটা বাতাসে ভেসে থাকে। উত্তরের অপেক্ষায় যেন চারপাশের নীরবতা আরো ঘনীভূত হয়ে ওঠে। তুমি ডাকছো এখানে? বন্ধ ঘরে থাকা দ্বিতীয় লোকটি হাসল। তার হাসি বাড়ি খাচ্ছে দেওয়ালের পিঠে। আমার জিনিসগুলো কোথায়? আতঙ্কে কপালে ঘাম জমেছে প্রথম লোকটির। তুমি তো জানোই কি হয়েছে। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু তা সম্ভব হয়নি, তাই তো? আর সেটা কার জন্য? ওই নেভিদের জন্য। হাই, দেখো, তুমি টেনশন করো না, আমি সবটা সামলে নেব। জাস্ট কিছুদিন সময় লাগবে। তর্জনী আঙ্গুলের ইশারায় তাকে যেতে বলো। ইজি চেয়ারে বসে আছে দ্বিতীয় লোকটি। মস্তিষ্কে ডুবে আছে নিছক ভাবনায়। অস্ত্র চাই, সেগুলো দিলেই টাকা আসবে, আর তা মোটেও হাতে দিচ্ছে না ওই অফিসারগুলো। কিন্তু সে তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। খুব শীঘ্রই হেস্তনেস্ত করেই ছাড়বে। আর যাকে দায়িত্ব দিয়েছে, সে যদি না পারে, তাহলে তাকেও শেষ করে দেবে আগন্তুক। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। চারপাশ নিস্তব্ধতার চাদরে ঢাকা। দূর অন্ধকারের গহ্বরে ঘুমিয়ে আছে শহর। কেবল বৃষ্টির একটানা ঝরঝর শব্দ বেজে চলেছে, যেন ক্লান্তিহীন এক সুর। গাছের পাতায়, জানালার কাছে, ছাদের কার্নিশে জলকণারা ঝরে পড়েছে অনবরত। পথঘাট ভিজে চকচক করছে।
স্ট্রিট লাইটের আলোগুলো জ্বলেছে, প্রতিফলিত হচ্ছে এক রূপকথার মায়াবী আভা। দূরে কোথাও বাজ পড়লে মুহূর্তে যেন বিদ্যুতের ঝলকানিতে উদ্ভাসিত হয় চারিদিক। তারপর আবারও গভীর অন্ধকার গ্রাস করে সবকিছু। খট করেই দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো তাসফিন। বিছানায় বসেছিল ফারহা। চোখাচোখি হয় দুজনের। বাইরে তখনও বৃষ্টি ঝরছে একটানা, থেমে থেমে, কখনো প্রবল কখনো মৃদু। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, অথচ বন্ধ ঘরের ভেতরে দুজন মানুষ, নীরব অথচ স্পষ্ট অনুভূতিতে বাধা। একটা ছোট্ট বাতি জ্বলছে কোণের টেবিলে, তার ক্ষীণ আলোয় মানুষেরা ছায়ার লম্বা হয়ে পড়েছে দেওয়ালে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো লেকে এক অদ্ভুত সঙ্গীত বেজেছে, যেন বাইরের প্রকৃতি কথা বলছে আর ভেতরের দুটি হৃদয় চুপচাপ শুনছে সেই ভাষাহীন সুর। তাদের চোখে কোনো তাড়াহুড়ো নেই, ঠোঁটের কোণে অজানা এক নীরবতা। হয়তো কিছু বলার আছে, হয়তো কিছু বলার নেই। সময়ের হিসাবে মুছে গেছে এ যেন এক স্থির মুহূর্ত, যেখানে কেবল তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ আর বৃষ্টির এক ঘুয়ে ছন্দ। কি ম্যাডাম, লুকিয়ে লুকিয়ে আছেন কেন? হাসিকি টুনে বলা কথাটা তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো। কণ্ঠনালী কাঁপছে ফারহার। তার কি করা উচিত? পাশ কাটিয়ে বেলকনিতে এগিয়ে গেল ফারহা। সফেদ পর্দাগুলো দুলছে, বৃষ্টির ঝাপসা এসে বারবার ছুঁয়ে দিচ্ছে তাকে। ভুল করে ফেললো। ইস, এই ফারহা, তুই এত গাধা কেন বলতো? ওই ম্যাডাম, শোনেন তো, ডাকবেন না একদম। আমি কিন্তু আপনাকে আজকে মেরেও দিতে পারি। পিছেল হাসে তাসফিন। শার্টের স্লিপটা গোটায় ধীরে ধীরে টান টান হয়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে এগোতে এগোতে বলল, আমাকে মারার সাহস আছে তো? অবশ্য থাকার কথা, যেহেতু একজন লেফটেন্যান্ট কমান্ডারের ওয়াইফ তুমি। মুখ বাঁকালো ফারহা। খুঁজে পেল না কি করবে না কি বলবে। অহেতুক বেলকনিতে থাকা টপগুলোর ওপরে তুলতে লাগলো। আপনি সব সময় একই কাজ করেন লেফটেন্যান্ট সাহেব। প্রথম দিন যেটা করেছেন, দ্বিতীয় বিয়ের দিনেও সেই একই কাজই করেছেন। আপনি কি ভাবছেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি? হুম, কখনো না। চলে যান আপনি। ম্যাডাম, রুমটা কিন্তু আমার। দখল করে বসে আছেন আপনি। থতমত খেয়ে গেল ফারহা। ভুলেই বসেছে রুমটা এই পচা পুরুষের। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মুখ বাঁকিয়ে বেলকনি থেকে আসতে লাগলো ফারহা। কোমল স্পর্শ পেয়ে চমকালো ফারহা। নিজ হাত কারোর বুকে আর বা পাশে অনুভব করতেই পারছে সে ধুকপুক ধুকপুক শব্দটি। ইস, শুনলেও বক্ষ স্থল কম্পিত হচ্ছে তার। অস্থির চিত্তে সরতে চাইল। চোখ বন্ধ করো, বুকে মাথা রেখে আমার হৃদয়ের স্পন্দন শোনো সুখ। নারী সত্তা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফারহার। পৃথিবীতে এই শব্দটি কি সবচেয়ে সুন্দর? আজ ফারহার নিকটে এই পুরুষের হৃদয় স্পন্দন এত সুন্দর শুনতে লাগছে কেন? নিজেকে পুরুষ্ঠ বুকে দেখে ছটফট করতে লাগলো। আপনার হৃদয়ের স্পন্দন খুব বাজে, মাংসপিণ্ড লাফাচ্ছে কেন? বাচ্চাদের মতো কথা। দারুণ লাগলো তাসফিনের নিকটে। আলগোছে হাঁটুর নিচে দিয়ে পা গলিয়ে কোলে তুলে নিল তাকে। হৃদস্পন্দন খুব বাজে, লাফাচ্ছে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য সুখ। লজ্জায় আটকে অতিষ্ঠ হয়ে উঠেছে ফারহা। নির্লজ্জ পুরুষ, তাই তো বেফাঁস কথাবার্তা বলছে তাকে। সে কি বোঝে না তাতে নারী সত্তা কাঁপিয়ে তোলে অনায়াসে? শোনো ম্যাডাম, আমাকে আটকালে ফলটা কিন্তু মোটেও ভালো হবে না। আর হ্যাঁ, ভুলে গেলেন যাওয়ার সময় কি বলেছিলাম? আমার সব সুখ আপনার মাঝে গচ্ছিত আছে। এবার ফেরত দেন সুদ সমেত। চঞ্চল কিশোরীকে আটকে দেওয়া হয়েছে শিকলে। তাকে নয়, তার মনকে। কথার মেলারা আজ বিদায় নিয়েছে। অধর দুটিতে যেন অদৃশ্য টেপ লাগিয়ে দিয়েছে কেউ। লজ্জায় নিমজ্জিত অন্তঃস্থল। এত লজ্জা রাখবে কোথায় সে? কি ম্যাডাম, কথা বলেন। দুরু দুরু অনৈতিক হৃদয় স্পন্দন। এই হৃৎপিণ্ডটা আজ ধোঁকা দিচ্ছে, কেমন ধুকপুক করছে। এটা যদি তাসফিন শুনতে পায় তাহলে কি হবে? অন্ধকার স্বর্গ, এক চিলতে আলো নেই কোথাও।
বক্ষ মাঝে এক অষ্টাদশীকে আঁকড়ে ধরে আছে সুদেহী তাসফিন। বলিষ্ঠ হাতের বাঁধনে জড়িয়ে আছে ফারহা। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে ললাটে। হৃদয়ে দোলা লেগেছে। তল পেটে থাকা প্রজাপতিগুলো উঠতে চাইছে। স্বামীর আদর বুঝি এটাই? হয়তো। কম্ফোর্টার টেনে ঢেকে নিল নিজেদের। গুটিসুটি হয়ে শুয়ে রইল ফারহা। সুখ? জি, ঘুমাবো। চোখ দুটো ছোট হয়ে এলো ফারহার। ঘুমাক, কিন্তু ফারহাকে বলছে কেন? সে কি করবে? ঘুমান। চ শব্দটি বিরক্তির ন্যায় উচ্চারণ করে তাসফিন। ছোটদের বিয়ে করা আরেকটা ঝামেলা। তাদের বোঝাতে বোঝাতে অর্ধেক জীবন শেষ। উফ, তার বউটাও কবে যে বুঝবে তাকে। হাঁটুর বয়সী এই মেয়েটা তাকে সামলানোর ক্ষমতা রাখে না, অথচ নিজের সবটা তার উপরে ছেড়ে দিয়েছে লেফটেন্যান্ট যে। বুকে ঘুমাবো, তুমি শো। আহাম্মক বনে গেল ফারহা। তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। আকস্মিক লজ্জা অনুভব করলো। ওমা, তাসফিন কি তার বুকে মাথা রেখে ঘুমাবে? কি লজ্জা! ইস, একদম সিনেমা হয়ে গেল। দম আটকে মারা যাবে কিসে? কি হলো শো? নব্য, আপনার লজ্জা করে না ছোটদের বুকে ঘুমাতে? উফ বউ, উফ স্বামী। থমকালো তাসফিন। বেফাস কথায় নিজেও থতমত খেয়ে গেল ফারহা। হো হো করে হেসে উঠল তাসফিন। ম্যাডাম, কি বললেন? আবার বলুন। থম মেরে গেল ফারহা। ভুলবশত সেও স্বামী বলে ফেলেছে। ইস, কি লজ্জা! আমি কিছু বলিনি, কিন্তু আমি তো স্পষ্টই শুনতে পেয়েছি। সরি। সে এগেইন। আর বলবো না। আবার বলতে হবে? হুম, এও বলতে তো আপনাকে হবেই ম্যাডাম। হুট করেই ফারহাকে সাপের মতো পেঁচিয়ে নিল তাসফিন। আঁতকে ওঠে ফারহা। অসহায় মুখ করে তাকালো তার দিকে। তাসফিন তো ছেড়ে দেওয়ার পাত্র নয় মোটেও। পরপর গোলাপি পাপড়ির ন্যায় ওষ্ঠ জোড়া টেনে নেয় নিজ পুরুষ্ঠ ওষ্ঠ ভাজে। শরীরটা অসাড় হয়ে আসছে তার। কাঁপুনি রোগীর মতো করে কাঁপছে সে। দীর্ঘ সময় নিয়ে ঠোঁটের ভাঁজে থাকা মিষ্টি সুধা পান করে নেয় সে। উন্মাদ তাসফিন, যাকে আটকানোর সাধ্যই নেই ফারহার। ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে রাখলো দুজনেই। চোখ দুটো খিচিয়ে বুজে রেখেছে ফারহা। ও ফাজিল! লেফটেন্যান্ট সাহেবের দিকে তাকানোর সাধ্য নেই তার। যান, অনস মোর এগেইন প্লিজ। সাহসা চোখ মেলে তাকালো ফারহা। বুকের ভেতর দুরু দুরু কম্পন অনুভব করছে। দুই হাতে ঠেলে দিল অসভ্য কমান্ডারকে। না, ফাজিল লেফটেন্যান্ট সাহেব, সরে দাঁড়ান। আই ওয়ান্ট। কাছে আসতে বলছি। বেশ রাগ নিয়ে বলল তাসফিন। মিয়ে গেল ফারহা। কাপা স্বরে দূর থেকেই বলো, না, আপনি কেমন যেন। পিছেল হাসে তাসফিন। গা দুলিয়ে বলল, ইস, অমন করে না জান, এসো না। ফারহা আকস্মাৎ ভ্যা করে কেঁদে ফেলল। ফুফাতে ফুফাতে বলল, আপনি এমন করছেন কেন? পিট পিট চোখ করে তাকালো তাসফিন। মৃদু হেসে বলল, আচ্ছা, কিছু করবো না, বুকে এসো। ফারহা ভয় পাচ্ছে। ফাঁকা ঢোক গিলে বলল, সত্যি তো? একদম। ফারহা কাছে আসতেই বুকে টেনে নিল তাসফিন। কপালে উষ্ণ ছোঁয়া এঁকে চোখ বুজে নিল। মনে মনে নিজেকে শুধোই। তুমি এত ভালো হলে কবে তাসফিন? সেম অন তাসফিন। বেচারি সুখ নিশ্চয়ই তাকে ভালো ভাবছে। ইস, কি হবে সামনে। নেভির লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ গভীর রাতে অপারেশন চালিয়েছে বঙ্গোপসাগরের মাঝখান থেকে। একদল অস্ত্র পাচারকারীকে আটক করেছে। বাতাসে এখনো লবণাক্ত গন্ধ। জাহাজের ডেকের আলোয় ধরা পড়া পাচারকারীদের মুখ দৃঢ় কিন্তু উদ্বিগ্ন। তাসফিন তাদের মধ্যে সবচেয়ে সন্দেহভাজন লোকটিকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের কক্ষে। রুমটি ছোট, শীতল। এক পাশে একমুখী কাচের জানালা। আলোটা ইচ্ছে করে কিছুটা কমিয়ে রাখা হয়েছে, যাতে করে অপরাধী মানসিক চাপে থাকে। তাসফিন ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন। তার চোখে কঠোর দৃষ্টি। তিনি চেয়ারে বসে কড়া গলায় বললেন, তোমাদের দলনেতাকে এই অস্ত্র কোথায় পাঠানো হচ্ছিল? পাচারকারী প্রথমে চুপ করে থাকলো, তারপর ঠোঁট কামড়ে বলল, আমি কিছু জানি না স্যার। আমি শুধু মাঝি। আমাকে ভাড়া করা হয়েছে। তাসফিন এক ঝটকায় টেবিলের উপরে রাখা কাগজপত্র তার সামনে
ছুড়ে দিলেন। মিথ্যা বলার চেষ্টা করো না, আমাদের কাছে প্রমাণ আছে। তোমার মোবাইল ট্র্যাক করা হয়েছে, তোমাদের প্রতিটি কথোপকথন রেকর্ড আছে। এখন বলো, অস্ত্র কার কাছে যাওয়ার কথা ছিল? লোকটি ঘামতে শুরু করলো। একবার পানির বোতলের দিকে তাকালো। তাসফিন ইশারায় বোতল এগিয়ে দিলেন। পানি খাও, কিন্তু মনে রেখো, মিথ্যা বললে অবস্থা আরো খারাপ হবে। একটু থেমে পাচারকারী অস্পষ্ট গলায় বলল, আমরা শুধু ডেলিভারি দিই, আসল বায়াররা কারা জানি না, কিন্তু একজন মানুষ আছে, সবাই তাকে বড় ভাই বলে ডাকে, তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করেন। তাসফিন শান্ত গলায় বললেন, ঠিক আছে, বড় ভাই সম্পর্কে যা যা জানো সব বলো। তার কণ্ঠস্বরের দৃঢ়তা পাচারকারীকে বুঝিয়ে দিল, আজ মিথ্যে বললে কোনো পার পাবে না। লোকটা নিশ্চুপ, একটা কথাও বলল না। আকস্মিক সজোরে আঘাত করলো তাসফিন। কন্ট্রোল হারাচ্ছে সে। সৌহার্দ্য দ্রুত গতিতে এগিয়ে গেল। ভাই ভাই, কি করছো? অগ্নি দৃষ্টি নিবদ্ধ করলো তাসফিন। সহসা চুপ করে গেল সৌহার্দ্য। সরি লেফটেন্যান্ট। লোকটাকে আকস্মিক আবারও লাথি বসায় তাসফিন। উল্টো পড়ে যায় লোকটা। কলার চেপে ধরে তাসফিন। বলবি না? বলবি কিনা সে কে সেই বড় ভাই? রীতিমতো কাঁপছে লোকটা, কণ্ঠনালীতে কথাগুলো আটকে আসছে। আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি। আবারও আঘাত করতে যায় তাসফিন। নাইম ইসলাম তাকে আটকালো। সৌহার্দ্য টেনে তোলে লোকটাকে, গলা চেপে ধরে তার। কিছু সময় পর হতেই কেঁপে কেঁপে ওঠে লোকটার পুরুষ্ঠ শরীর। আকস্মিক মাথা ঘুরিয়ে ফের পড়ে গেল সে। মুখ থেকে সাদা সাদা ফেনা বেরিয়ে এলো। নিঃশ্বাস ত্যাগ করছে। বিষক্রিয়া। বেলকুনিতে দাঁড়িয়ে নৌঘাটিতে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠছে মানসপটে। কি এসব? উফ, সামথিং রং। তার শরীরের সব কিছু ছিল না, শুধু হাতে ঈগল পাখির রিংটা ছাড়া। সেটাতে কোনো রকম বিষ পাওয়া যায়নি, অথচ পুরো শরীর নীল হয়ে গেছে। ভোরের আলো ফুটতে শুরু করার মুহূর্তটি অপার্থিব সৌন্দর্যে ভরা। চারিদিক তখন হালকা ধূসর। অন্ধকারের চাদর আস্তে আস্তে সরতে থাকে। পূর্ব দিগন্তে মৃদু কমলা আভা দেখা যাচ্ছে, যেন রঙের ক্যানভাসে সূর্য এক টুকরো উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে। পাখিরা ধীরে ধীরে ডাকে, শীতল বাতাস গায়ে শিহরণ জাগায়। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় মুক্তোর মতো ঝলমল করে ওঠে। ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে শিশিরের শীতল স্পর্শ হৃদয়ে এক অনন্য প্রশান্তি এনে দেয়। বেঘরে ঘুমাচ্ছে ফারহা। আকস্মিক হাতে টান পড়ল তার। সুখ, ওঠো সুখ, এই সুখ, ওঠো বলছি। সুখ, উঠতে বলেছি। সকাল হয়নি তো কমান্ডার, ওঠো তুমি। এক প্রকার ফারহাকে টেনে ঘুম থেকে তুলল তাসফিন। কি হয়েছে আপনার? ভূত দেখেছেন নাকি সকাল সকাল? ডান ভ্রু কুঁচকে নিল তাসফিন। না। আমার ড্রেস বের করো, জগিং এর। জুতোগুলো রাখা আছে শপে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। এত সকালে এই পচা লোকটা তাকে এটার জন্য ডেকে তুলেছে? সিরিয়াসলি, আপনি এটার জন্য আমাকে ডেকেছেন লেফটেন্যান্ট সাহেব? তো তুমি কি ভুলছো? আমি সারা দিন, সেই দিন যাওয়ার সময় তোমাকে কি বলে গিয়েছিলাম? তার মানে এখন আমি আপনার এইসব কাজ করব? তো কে করবে? ওঠো। রাগে দুঃখে কষ্টে উঠে দাঁড়ালো ফারহা। ঘুমটা হয়নি তার, মাথাটা ঝিমঝিম করছে। গুটিসুটি পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে। ওখানে আলাদা আলাদা ক্যাবিনেট রাখা আছে। রয়েছে অনেকগুলো তাক, সুন্দর করে আয়রন করা শার্ট প্যান্ট, অন্য তাকে জুতাগুলো রাখা। ফারহা জগিং স্যুটটা বের করে জুতো নিয়ে বেরিয়ে এলো, মুখ গোমড়া করে। এ নিন আপনার জগিং স্যুট। বাঁকা হাসল তাসফিন। রেডি হয়ে দ্রুত বেরিয়ে গেল। এটা তার রোজকার কাজ। একজন সৈনিক সে, নিজেকে ফিট রাখতে হবে, তবেই তো লড়াই করতে পারবে। তাসফিন বেরিয়ে যেতেই বিছানায় গা এলিয়ে দিল ফারহা। হঠাৎ করে চিৎকার শুনতে পেল। আঁতকে ওঠে সে। দৌড়ে গেল বেলকনিতে। নিচে দাঁড়িয়ে আছে তাসফিন। তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিতে আওড়ালো, এসে ঘুমাতে দেখলে একের পর এক চুমু খাবো। কথাটা বলেই ছুটতে লাগলো তাসফিন।
ঠোঁট উল্টে কেঁদে ফেলল ফারহা। কি ফাজিল লেফটেন্যান্ট সাহেব! সূর্যের সোনালি আলো গাছের পাতায় ঝিকিমিকি করছে, শিশির বিন্দুদের মুক্তোর মতো ঝলমল করছে। হালকা মেঘের টুকরো নীল আকাশে ভেসে বেড়াচ্ছে, আর বাতাসে ভেসে আসছে তাজা ফুলের মিষ্টি গন্ধ। পাখিরা আপন মনে কিচিরমিচির করছে, যেন এক স্বর্গীয় সঙ্গীতের সুর তুলেছে। চারিদিকে এক অদ্ভুত শান্তি, সতেজতা আর উজ্জ্বলতার ছোঁয়া। একটি নতুন দিনের আশায় পরিপূর্ণ এক ঝলমলে সকাল। ব্যাগ গুছিয়ে একদম রেডি স্নেহা। মনের আনন্দে বন্যা বইছে রীতিমতো। এত আনন্দ হবেই বা না কেন? এতগুলো দিন পর ফারহাকে দেখতে পাবে। এই তো আজকে নবীন সহ স্নেহা দুজনেই ঢাকা যাচ্ছে ফারহার কাছে। অবশ্য নবীন বলেছে স্নেহাকে কিছুদিনের জন্য রেখে ফের চলে আসবে। এখন দেখা যাক কি হয়। নাচতে নাচতে ড্রয়িং রুমে এলো স্নেহা। ইতিমধ্যে জয়নাল আহমেদ খেতে বসেছেন, সঙ্গে আছেন সাজ্জাদুল আহমেদ। দুজনেই কেনাকাটা নিয়ে আলোচনা করছে, ছেলের বাড়িতে কি পাঠাবে না পাঠাবে এইসব নিয়েই তাদের আলাপ আলোচনা। ভাইয়া নবীন তো বলল জামা কাপড় থেকে শুরু করে ফল মিষ্টি সব কেনা হয়ে গেছে, এখন শুধু তোমার দেখার পালা। জয়নাল আহমেদ খাবারের টুকরো টুকরো মুখে তুলে তারপর বললেন, হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের গোয়ালে তো অনেকগুলো গরু আছে, সেখান থেকে যদি তরতাজা গরুর গোশত দেওয়া হয় তাহলে কেমন হবে ব্যাপারটা? সাজ্জাদুল আহমেদ আনন্দের সহিত বলেন, এটা তো তুমি একদমই ঠিকই বলেছো ভাইয়া, ইদানিং গরুর গোশতের দামটাও তো চড়া খুব। জয়নাল আহমেদ তৎক্ষণাৎ বলেন, তাহলে এক কাজ করি, নবীনকে বলে ব্যবস্থা করে বলি। ঠিক আছে। খাবার শেষ করে উঠে দাঁড়ালো জয়নাল আহমেদ। আরিফা আহমেদ নিজ দায়িত্বে সাজ্জাদুল আহমেদকে ঘরে নিয়ে গেলেন। হাঁপ ছেড়ে বাঁচল স্নেহা। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে খেতে বসেছে। আগমন ঘটে শাইলা আহমেদের। শোনো, বোনের শ্বশুরবাড়িতে যাচ্ছ ভালো কথা, কিন্তু ওখানে গিয়ে নাচানাচি লাফালাফি করবে, আর সেগুলো আমার কানে আসবে, তখন কিন্তু খবর আছে। যাবে, ঘুরবে কিছুদিন পর, তারপর ফিরে আসবে। যদি বাতরামি করো তাহলে ফল খুব খারাপ হবে, এই আমি আগে থেকেই বলে দিলাম। রুটির টুকরো মুখে নেওয়ার পূর্বেই হাত থেমে গেল স্নেহার। এটা কোনো কথা? সে যাবে অথচ মজা করতে পারবে না? হায় রে কপাল! কিরে, খাচ্ছিস না কেন? মায়ের ধমকে হুঁশে ফিরল ফারহা। ফাঁকা ঢোক গিলে বলছিলাম কি মা, তুমিও খাও, আমি ফারহার বাড়িতে গিয়েই খাবো। চুপচাপ টেবিল ছেড়ে উঠে গেল স্নেহা। সুচালো চোখে তাকিয়ে আছে শাইলা আহমেদ। কিচেন থেকে কফির কাপ হাতে বেরিয়ে এলো ফারহা। সোফায় বসে কাজ করছিল সাইফুল। ভাইয়া, আপনার কফি। সৌজন্যমূলক হাসল সাইফুল। হাত বাড়িয়ে কফির কাপটা নিয়ে বলল, থ্যাঙ্কস ফারহা। ফারহা স্বভাব সুলভ মিষ্টি হাসি উপহার দিয়ে ফের কিচেনে চলে গেল। কিছু সময় পরেই ওপর থেকে চিৎকার শুনতে পেল, ফারহা, ফারহা, কোথায় তুমি? ইমিডিয়েটলি রুমে আসো। হঠাৎ তাসফিনের চিৎকার শুনে বাড়ির শুদ্ধ লোক অবাক হলো। কিচেনে থাকা রুবিনা শেখ ভুরু কুঁচকে শুধায়, কি হলো এটা? সকাল সকাল চেঁচাচ্ছে কেন তাসফিন? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। এখন আবার কি হলো? লোকটা এইভাবে ডাকছে কেন? নূপুর ত্রস্ত পায়ে ছুটে এলো ফারহার উদ্দেশ্যে, বলে, ফারহা, তোমাকে তাসফিন ভাইয়া ডাকছে, যাও তো দেখো কি হয়েছে। ফারহা অপেক্ষা করলো না, ত্রস্ত বেগে ছুটে গেল। মহারাজ ভঙ্গিতে রুমের এক্সট্রা কাউচের ওপরে পা তুলে বসে আছে তাসফিন। ইস্পাত কঠিন চোয়াল। আপনি ডাকছিলেন? ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করলো ফারহা। চোখ তুলে তাকালো তাসফিন, দৃষ্টি কঠিন। ভারী স্বরে বলল, বাইরে যাও। হুম? কথার অর্থ বুঝতে পারছে না ফারহা। বাইরে যেতে বলেছি? এই মাত্রই তো ডাকলেন, তাহলে এখন? যেতে বলেছি বাইরে, দরজার কাছে। ফারহা চুপচাপ বাইরে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। এবার পারমিশন নিয়ে ভেতরে এসো। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। এটা কোনো কথা? গাল ফুলিয়ে ফেলে সে। রাগে দাঁত কটমট করে শুধোয়, আসবো? ইয়েস। রাগে ফুঁসছে রীতিমতো ফারহা। ভেতরে এলো সে। উঠে দাঁড়ালো তাসফিন, বুকে হাত গুজে বলল, আমার ড্রেস কোথায়? চেঞ্জ করব কখন? কফি কোথায়? আপনার সব তো ওয়াশরুমে আছে, কফি তো কিচেনে।
ঝটপট গিয়ে ড্রেসটা বের করো ফাস্ট। গো গো, হারি আপ। দ্রুত গতিতে দৌড়ে গেল ফারহা। হাঁপিয়ে যাচ্ছে মেয়েটা। 5 মিনিট আছে হাতে। বাথরুম থেকে কান পেতে শুনল ফারহা, এটা ঠিক নয়, বদ লোক একটা। কান্নায় চিৎকুর দিতে মন চাচ্ছে ফারহার। পাগলের মতো এদিকে সেদিকে ছুটে সব রেডি করে রাখলো ফারহা। রেডি? টাওয়াল টেনে নিল তাসফিন। দরজার দিকে ইঙ্গিত করে বলল, গো। রেডি হতে হতে যেন কফি নিয়ে এখানে পাই। গাল ফুলিয়ে নিচের কিচেনে গেল ফারহা। কফি রেডি করাই ছিল। সে তো ভেবেছিল তাসফিন নিচে এসে খাবে, অথচ যাত্রের লেফটেন্যান্ট সাহেব ইচ্ছে করেই এমন করছে। চুপসে যাওয়া মুখখানি নিয়ে কফি হাতে ওপরে 2 তলায় গেল ফারহা। সেই আগের মতোই বসে আছে তাসফিন। তৈরি হয়নি, শুধু প্যান্ট ঠিকঠাক ভাবে পরেছে, কিন্তু শার্টের সবগুলো বোতাম খোলা রয়েছে। আসবো? হুম। ভেতরে এলো ফারহা। কফি টেবিলের ওপরে রাখলো। আপনার কফি। কাম ইন সাইড। ভালো বাচ্চার মতো এগিয়ে গেল ফারহা। নত মস্তকে দাঁড়িয়ে আছে। হলুদ রঙা একটা গোল জামা পরেছে সে। ওড়না 2 ধারে ক্রচ করে পরেছে। বুকের সামনের দুটো ফিতের ডিজাইন করা জামাতে আকস্মিক সেই ফিতাগুলো টেনে নিজের কাছে নিয়ে এলো ফারহাকে। আতকে ডান হাত পেছনের দিকে নিয়ে পিঠের দিকটা চেপে ধরলো ফারহার। সামনের দুটো ফিতে পেছনের ফিতের সাথে বেঁধে রয়েছে। সামনের ফিতাটা টানতেই পেছনের ফিতাটা খুলে আসে। জামা খসে পড়তে নেয় ফারহার। চেপে ধরলো সে। ছাড়ুন ছাড়ুন, খুলে যাচ্ছে। যাক খুলে। সি, আপনার লজ্জা করছে না আমাকে দেখতে? খোলেনি তো, দেখতেই পাচ্ছি না, খুলে দাও। লজ্জায় চোখ দুটো বড় বড় হয়ে গেল ফারহার। কান দিয়ে রীতিমতো ধোঁয়া বের হচ্ছে। ছি, ছাড়ুন আমায়। প্রত্যুত্তরে কিছুই বলল না তাসফিন। আরেক দফা ফারহাকে অবাক করে দিয়ে জামাটা নিচে নামিয়ে ফেলল। বড্ড আসলে সে মুখটা ডোবায় সেখানটায়। গগন কাঁপিয়ে কেঁপে উঠল ফারহা। অনাকাঙ্ক্ষিত ভাবতেই যেন তাসফিন তার অনাবৃত বক্ষে পুরুষ্ঠ ওষ্ঠ ছোঁয়ায়। থেমে থাকেনি সে। ওষ্ঠজোড়া অগ্রসর হয় নিচের দিকে। 2 হাত তার গোছানো চুলগুলো খামছে ধরে ফারহা। চোখ দুটো খিচিয়ে বুজে ফেলল সে। চোখ তুলে তাকালো তাসফিন। ফিসফিসিয়ে হাসিকি টোনে বলল, নট ব্যাড। সহসা সরতে চাইল ফারহা। কোমর পেঁচিয়ে ধরে তাসফিন। আই ওয়ান্ট ইট অ্যাগেইন। ফারহা ছটফট করলো। হৃৎপিণ্ড প্রবল বেগে ধুকপুক করছে। গলা শুকিয়ে এলো মুহূর্তের মাঝে। এখন তার কি হবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফারহা। বারবার ওড়না টেনে যথা নিজেকে ঢেকে রাখার চেষ্টা করে চলেছে। রাগে দুঃখে কান্না পাচ্ছে তার। একটা মানুষ এতটা অবাধ্য কি করে হয়, তার নিজের লেফটেন্যান্ট সাহেবকে না দেখলে জানতেই পারতো না। মন চাচ্ছে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে। আমি কি হেল্প করব? সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তাসফিন। ভেজা চুলে এলোমেলো অবস্থা। পরনে শুধু একটা সফেদ টাওয়াল জড়ানো। তাকে টাওয়ালে জড়ানো অবস্থায় দেখে চোখ দুটো বড় বড় হয়ে এসেছে। ছি, কি নির্লজ্জ আপনি! এভাবেই চলে এসেছে। সহসা হেসে ফেলল তাসফিন। এলোমেলো চুলগুলো আরো একটু এলোমেলো করে ঠিক ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আয়নায় তার উদম পিঠ দেখা যাচ্ছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। ঠোঁট গোল করে পুরো মুখ ফু দিতে লাগলো ফারহা। পিটপিট চোখ করে তাকাচ্ছে সে। মিসেস শেখ, এভাবে তাকালে তো অন্যরকম ফিল আসে। থম মেরে গেল ফারহা। তাসফিন ফের বলে ওঠে, আসলে তুমি যেভাবেই তাকাও আমি কিন্তু সবভাবেই সব মোড়েই থাকি। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারহার। তেতে উঠল সে। চেঁচিয়ে বলল, আপনি এমন লুচু আগে জানলে কখনো বিয়ে করতাম না। পরের বাক্যটুকু সম্পূর্ণ করতে পারল না ফারহা। তার পূর্বেই ওড়নাটা টেনে অনাবৃত বক্ষে ঠাস করে ওষ্ঠ ছুঁয়ে যায় তাকে। কথাটা উড়ে গেল ফারহার। এক প্রকার হিসিয়ে বলল তাসফিন। পরের বার চেঁচিয়ে কথা বললে ডিরেক্ট ঠোঁটে। মুখ গোমড়া করে বেরোতে যায় ফারহা। পেছনে ডাকে তাসফিন, যান, ড্রেসটা বের করে দিয়ে যাও। নাক সিটকায় ফারহা। তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিতে আওড়ালো, ট্রেনিংয়ে নিজের কাজ নিজে করতে শেখায়নি? নিজেরটা নিজে করুন। পারবো না করতে আমি। বাট আমার তো এখন ফুটফুটে একটা বউ আছে, সুখ।
সেই করবে সব কাজ। কচু করবে। আমি যাচ্ছি আম্মুর কাছে আপনার সম্পর্কে নালিশ করতে। আপনি আমাকে ঘরেও ঢুকতে দেন না পারমিশন ছাড়া। ফাজিল লেফটেন্যান্ট। ওই সুখ দাঁড়া। ফারহা দাঁড়ালো, এক দৌড়ে নিচে দৌড়ালো। সহসা হেসে ফেলল তাসফিন। বউটাকে জ্বালাতে ভীষণ ভালো লাগে তার। রোদে মাখো মাখো দুপুর, আকাশে এক ফোঁটা মেঘ নেই। রোদটা যেন চোখ ধাঁধানো সোনার পাতার মতো করে ঝলসে উঠেছে। গাছের পাতাগুলো তেতে উঠছে। হালকা বাতাস এলেও গরম যেন থামতেই চায় না। রাস্তার দিকে তাকালে দেখা যায় পথচরিত মানুষজন ছাতা মাথায় বা গামছা দিয়ে মুখ ঢেকে আসছে। রিক্সাওয়ালারা ধীর গতিতে চালাচ্ছে রিক্সা, যেন গরমে হাঁপিয়ে উঠেছে। দূরে কিছু কুকুরের ছায়ার খোঁজে গাছের নিচে গুটিসুটি মেরে বসে আছে। বাড়ির বারান্দা থেকে বাইরে তাকালে দেখা যায় উঠোনটা যেন উত্তপ্ত হয়ে আছে। গাছের ছায়াগুলো ছোট হয়ে গেছে। দেওয়ালে রোদের ঝাপটা পড়ে যেন আরো উজ্জ্বল লাগছে। বারান্দার কোণে রাখা ফুলের টবের মাটি ফেটে চৌচির। ফুলগুলো ক্লান্ত হয়ে পড়েছে। গরমের দাপটে যেন চারপাশ স্থির হয়ে আছে। শুধু মাঝে মাঝে কোথাও একটা চিল উড়ে যায় ধীর গতিতে রোদের সঙ্গী হয়ে। আহা, আম্মু, আহ, আম্মু, আপনার ছেলে আমাকে দৌড়াই শুধু শুধু। হাত পা ছড়িয়ে রীতিমতো কাঁদতে শুরু করেছে ফারহা। এই তো সকাল থেকেই ফারহাকে অহেতুক তাসফিন দৌড়াচ্ছে। রুবিনা শেখ আহাম্মক বনে গেলেন। কি বলবে এখন? তাসফিন হঠাৎ এমন করছে কেন? এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এলো নূপুর। এই নাও খাও, একটু ঠান্ডা হও, আর এই কান্নাটা থামাও। গাল ফুলিয়ে বসলো ফারহা। ঝুমুর আপুকে ডেকে দাও। ঝুমুর ব্যাগপত্র নিয়ে নিচে এসেছিল। ফারহাকে কাঁদতে দেখে কিঞ্চিত অবাক হলো। সকাল থেকে সে নিজের অনলাইন ক্লাস নিয়েই ব্যস্ত। সে কি করে জানবে বাড়িতে কি হয়েছে, কি হচ্ছে এখানে? ফারহা কাঁদছে কেন? বলতে বলতে এগিয়ে এলো ঝুমুর। নূপুর সবটা বলল তাকে। অট্ট হাসিতে ফেটে পড়ে ঝুমুর। তার হাসির কারণ বোধগম্য নয় ফারহার নিকটে। আপু, তুমি হাসছো? আরে চিল, ভাইয়া অহেতুক তোমাকে জ্বালাচ্ছে, বুঝতে পারছো না? বাই দা ওয়ে, আজকে না তোমার নবীন বরণ অনুষ্ঠান? যাবে কখন? এত সব কিছুর খেয়ালে ফারহা ভুলেই বসেছে সে আবার কলেজে ভর্তি হয়েছে। এ মা, সে তো কিছুই রেডি করেনি। রুবেনা শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি রে ফারহা, তোর সবকিছু রেডি তো? চোরা চোখে তাকায় ফারহা। আসলে আম্মু, আমি না ভুলে গিয়েছি। কপাল চাপড়েছে রুবেনা শেখ। হাই কপাল, কি করেছিস তুই? আচ্ছা নূপুর, ওকে একটা ভালো শাড়ি বের করে দে। আর হ্যাঁ ঝুমুর, তুই ওকে রেডি করিয়ে সাথে করে নিয়ে যা। ফারহাকে নিয়ে রুমে গেল ঝুমুর। হালকা বেগুনি রঙের শাড়ি বের করে দিল ঝুমুর, সাথে ছোট ছোট টপ রিং। এই নাও, তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। ফারহা এক গাল হেসে রেডি হতে চলে গেল। বেগুনি শাড়ির নরম ভাঁজে সে যেন সন্ধ্যা তারার মতো জ্বলজ্বল করছে। সাজসজ্জায় কোনো বাড়াবাড়ি নেই, শুধু একরাশ অনাবিল স্বাভাবিকতা। চোখে কাজলের সামান্য ছোঁয়া, কিন্তু তাতেই যেন গভীরতা বেড়ে গেছে কয়েক গুণ। ঠোঁটে হালকা রং, ঠিক যেন গোধূলির আকাশে ছড়িয়ে থাকা সূর্যের শেষ আলোর রেখা। তার খোলা চুল বাতাসে উঠছে অবাধ্য ঢেউয়ের মতো। কপালে ছোট্ট টিপ, কানে মৃদু দুল, আর হাতে এক জোড়া চুড়ি। কোনোটা জমকালো নয়, তবুও সবকিছু মিলিয়ে সে এক অসম্ভব সুন্দর দৃশ্যপট তৈরি করেছে। তার সাজ যেন এক চাঁদনি রাতের গল্প, যেখানে বাড়তি আলো নেই, নেই কোনো মেকি চাকচিক্য, শুধুই নীরব সৌন্দর্যের এক চিরন্তন ছোঁয়া। দরজার কাছে দাঁড়িয়ে সবটা সূক্ষ্ম চোখে পরখ করে নিচ্ছে এক পুরুষ। থমকালো সে। হৃদয় স্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে। কণ্ঠনালী কাঁপছে তার। দরজায় টোকা দিতেই আয়না থেকে দৃষ্টি সরিয়ে যেন সেই দিকে তাকালো ফারহা। হাতের মধ্যে এখনো সেফটি পিন রয়েছে। নিচের অংশটুকু সামলাতে হিমশিম খাচ্ছে সে। বারবার মনে হচ্ছে পেট দেখা যাচ্ছে। কাজল চোখের চাহনি ফের স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইল তাসফিন। আপনি ভেতরে আসবেন? বোধ ফিরে পেল তাসফিন। গোপন নিঃশ্বাস ফেলে এগিয়ে এলো। রেডি? শেষ সেফটি পিনটা লাগিয়ে নিজেকে আয়নায় এক নজর দেখে বলল, জি,
এইবার রেডি। ওয়ার্ড্রফের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তা ম্যাডাম, এত সাজগোজ, আজকে আপনার নবীনবরণ অনুষ্ঠান, তাই তো? এক নাগাড়ে ওপর নিচ মাথা দোলায় ফারহা। চোখগুলো ছোট হয়ে এলো ফারহার। কিন্তু এত সাজের কি আছে? বিয়েতে তো আর যাচ্ছে না। আরে না, কোথায় সাজগোজ করলাম? দেখুন তো, সাজগোজ করিনি তো। পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নিল তাসফিন। সত্যি তো, মেয়েটার সাজসজ্জা বলতে তেমন কিছুই নয়। তারপরেও কেমন একটা হাঁসফাঁস লাগছে তার। বুঝলাম, কিন্তু এত সুন্দর বিবিকে দেখে কারোর নজর বদলে যেতে পারে, তাই তো নাকি? কিছু সময় ধরে এক নজরে তাকিয়ে রইল ফারহা। তাসফিনের ভাবান্তর বোঝা দেয়। মেদহীন ওদরে বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে মোচড়া যাচ্ছে সে। উফ, সে এগেই চুপ করে গেল ফারহা। আলগোছে শাড়িটা দিয়ে আপত্তিকর কিছু অংশ ঢেকে যাচ্ছিল, তা ঢেকে দিল তাসফিন। ছুঁয়ে দিল কানের লতি। ফিসফিসিয়ে বলল, আমি কে? লেফটেন্যান্ট কমান্ডার। হুম। তোমার কে? স্বামী। তুমি কে? ফারহা। হুম, হয়নি, বউ। তোমার কাছে আমার কি আছে? ভাবনায় পড়ে গেল ফারহা। কি আছে? চমকে ওঠে সে। সুখ আছে। চমৎকার হাসলো তাসফিন, গালে গাল ছুঁয়ে বলল, তাহলে দিয়ে দাও আমার সুখ। লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ফারহা। শুকনো ঢোক গিলে বলল, আমাকে যেতে দিন না। হুম। বাসর বাসর ফিল পাচ্ছে। চলো বাসরটা করি। চোখ বড় বড় করে তাকালো ফারহা। তাকে আরো এক দফা অবাক করে দিয়ে বলল, ফরগট টু ব্রিফিং ইট টুডে। থিংক উই ক্যান সার্ভাইভ দ্য ওয়েডিং নাইট উইদাউট ইট। হাঁসফাঁস করছে ফারহা। মিনমিনে গলায় বলল, কলেজে যাব, ছেড়ে দিন না। ওকে, বাট আমার সুখ, সেটা যেন অক্ষত থাকে। আমি যাব রিসিভ করতে। গুড বাই। এক মুহূর্ত অপেক্ষা করলো না তাসফিন, বেরিয়ে গেল দরজা দিয়ে। নিজেকে দেখে অদ্ভুত লাগছে ফারহার। এমন মনে হচ্ছে সর্বাঙ্গে মিশে গেছে তাসফিন। ধাতস্থ করে সেও বেরিয়ে যেতে লাগলো। হঠাৎ করেই তাকে ফের টেনে ধরলো তাসফিন। ঠোঁট কামড়ে হাসলো সে। আকস্মিক অবাক হয়ে বলল, সুখ সুখ, তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারহা। কি ঠোঁট কাটা লোক সে! হাত মুচড়ে ছুটিয়ে নিল ফারহা। দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। শব্দ করে হেসে উঠল তাসফিন। যখন ধরবে তখন তার ফুটফুটে বউটার কি হবে ভাবতেই সে হেসে ফেলছে। বিকালটা ম্লান। গাড়ি চলছে ভো ভো করে। মুখ গোমরা করে ছিটে বসে আছে ফারহা। পুরুষ্ঠ চোয়াল শক্ত হয়ে আছে তাসফিনের। অনেকক্ষণ ধরে দুইজনেই চুপ। কারোর মধ্যে কোনো কথা নেই। পেট গুড়গুড় করছে ফারহার। কথা বলতেই হবে, এভাবে চলা যায় না। এই শুনুন, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝবেন না। আমি তো কিছুই করিনি। ওইটা তো শিট। স্টিয়ারিং এ সজোরে আঘাত করলো তাসফিন। আমি এমন কি করছেন? আপনি এমন করছেন কেন? কেন বে? বে? আশিককে খুব মনে ধরেছে নাকি? লিসেন, আজকে আমাদের বাসর হবে। আমার না আর ধৈর্য নেই। সময় দিয়েছিলাম, কিন্তু এখন আর কোনো সময় দেব না। গাল ফুলিয়ে বসে আছে ফারহা। সে কি করলো? যা করেছে সেই কলেজের ফাজিল আদ্র, ওই ছেলেটাই তো করেছে। কলেজের নবীনবরণ অনুষ্ঠান ছিল। বন্ধু বলতে নতুন দু চারটে জুটেছে ফারহার কপালে। রাহা, নোহা, দুজনেই স্কুল লাইফের বন্ধু। অবশ্য ফারহার সাথে চট করে মিশে গেছে। হলরুমের ভেতরে ছেলেদের লাইন লেগেছে রীতিমতো। অনেকেই ভেতরে যাচ্ছে না, বাইরে দাঁড়িয়েই আড্ডা দিতে ব্যস্ত। ফারহা, রাহা এবং নেহা তিনজনে মিলে ভেতরে প্রবেশ করলো। আচ্ছা ফারহা, তুমি নাকি মিঙ্গেল? নোহার কথায় ভিমড়ি খেলো ফারহা। সে মিঙ্গেল, এটা তাদেরকে কে বলল? তোদেরকে কে বলল? ভুরু কুঞ্চিত করলো রাহা। তার মানে সত্যি? আরে ভাই হ্যাঁ সত্যি, কিন্তু কথা হচ্ছে এই বয়সে বিয়ে করলি কেন? নিশ্চয়ই ওর ফ্যামিলি জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। নোহা আর রাহার কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে ফারহার। আরে থাম তোরা। উফ, এতদিন সবাই বলতো আমি বাচাল। এখন তো আম্মুকে এখানে এনে তোদেরকে দেখিয়ে বলা উচিত আমি বাচাল নই। অনুষ্ঠান শেষে গেটের কাছাকাছি গেল ফারহা। আকস্মাৎ আগমন ঘটে আদ্রর। কি গো সুন্দরী! কপালে কপালে চোখ
উঠে যাওয়ার উপক্রম। হ্যালো মিস্টার, নিজের বিহেভিয়ার ঠিক করতে শিখুন। সহসা হেসে ফেলল আদ্র। আরে আরে, তুমি তো দেখছি রেখে যাচ্ছ। বিরক্ত হয়ে পাশ কাটিয়ে যেতে চাইল ফারহা, কিন্তু আদ্রতা তা একেবারেই দিল না। এই ফারহা, শোনো, যাচ্ছ কোথায়? আমরা তো ফ্রেন্ড হতেই পারি। আবারও দুজন সামনাসামনি। তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিত আওড়ালো, দেখুন, আমার কোনো ইচ্ছে নেই বন্ধু হওয়ার। আরে ফারহা, তুমি যেমনটা খারাপ ভাবছো আমি কিন্তু তা নই। আসলে আমি তো দুষ্টুমি। ঠাটিয়ে একটা চড় পড়ল আদ্রর গালে। আঁতকে ওঠে ফারহা। হাতের মালিক কে দেখে যেন থতমত খেয়ে গেল সে। লেফটেন্যান্ট সাহেব? হেই ইউ বাস্টার্ড, হাউ ডিয়ার ইউ! তাসফিন এগিয়ে যেতে নিলে টেনে ধরে ফারহা। আহাম্মক বনে গেল আদ্র। ছাড়ুন ছাড়ুন, কি করছেন এসব? রাগে ফুঁসছে তাসফিন। ফারহা আটকাতে পারছে না। ফারহাকে টেনে গাড়িতে বসালো তাসফিন। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে। আদ্র ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তাকে মেরে চলে গেল। ধুলো উড়িয়ে গাড়ি এগিয়ে চলেছে। রাস্তার দুই পাশে থেমে থাকা অসংখ্য গাড়ির সারি। হর্নের শব্দে আকাশ ভারী। ক্লান্তিকর জ্যামের ভেতরেও এই গাড়ির এই রকম দাপুটে উপস্থিতি। গাড়ির চাকায় ধুলোই উড়ছে, যেন পেছনে ফেলে যাচ্ছে এক অস্থির শহরের উত্তাপ। মানুষের ব্যস্ততা আর অপেক্ষার দীর্ঘশ্বাস। গাড়ির জানালায় সূর্যের আলো এসে পড়েছে ভাবে। গাড়ির ভেতরে থাকা মানুষটার চোখে পড়ছে ক্লান্তি আর কিছুটা তাড়াহুড়োর ছায়া। তার সামনে থাকা জ্যাম যেন এক বিশাল বাধা, আর ধুলো যেন তার ছুটে চলার একরকম প্রতিবাদ। গাড়ি ঘুরায় তাসফিন। ফারহা হাঁসফাঁস করছে। এতে এত রাগ করার কি আছে? বাড়ি যাই, এরপর খবর করব আপনার ম্যাডাম। দেখবেন তাসফিন কি জিনিস। ভয়ে বুকের ভেতর মোচড় দিচ্ছে ফারহার। সে কি করলোটা কি? শোন না, সত্যি বলছি, আমি কিছু করিনি, পাক্কা প্রমিস। রিয়েলি? সজোরে ব্রেক কষে তাসফিন। ভয় পেয়ে গেল ফারহা। চোরা চোখে তাকায় তাসফিনের দিকে। কিছু বলবে, ঠোঁট নাড়াতে চায়। আকস্মাৎ তাকে পেঁচিয়ে কোলে টেনে নিল তাসফিন। ভয়ে কুঁকড়ে যাচ্ছে মেয়েটা। তাসফিন অপেক্ষা করলো না, মুখ ডুবিয়ে দিল বক্ষ ভাঁজে। সজোরে দাঁত বসিয়ে দেয় নিজের। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে তাসফিন। ফারহা পরেক্ষণে সরে গেল সে। থমথমে মুখ করে ফের ড্রাইভিং শুরু করলো। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারহার। পারছে না সে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে। ব্যথায় যান যাই যাই অবস্থা তার।